শুভ সকাল প্রিয় শিক্ষার্থীবৃন্দ। মার্টিন লুথার কলেজের বাংলা দ্বিতীয় পত্রের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আমরা এর আগে বাংলা নাটকের সংজ্ঞা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছিলাম। বাংলা নাটকের সংক্ষিপ্ত ইতিহাস আমরা পূর্ববর্তী ক্লাসে আলোচনা করেছি। তা আমাদের উচ্চ মাধ্যমিক পর্যায়ে যে নাটকটি পাঠ্য রয়েছে সিরাজউদ্দৌলা, সিকান্দার আবু জাফর রচিত সিরাজউদ্দৌলা, এই নাটকটির প্রাথমিক একটু আলোচনা আমি আজকে করতে চাই। যে এই সিরাজউদ্দৌলা নাটকের যে পটভূমি সেটি হচ্ছে যে বাংলা, বিহার এবং উড়িষ্যা নবাব আলীবর্দীর শাসনে ছিল। এর পরবর্তীতে নবাব আলীবর্দীর মৃত্যুর পর তার দৌহিত্র বা নাতি আমিনা বেগমের পুত্র সিরাজউদ্দৌলা খুব অল্প বয়সে সিংহাসনে আরোহণ করেন। আর এই তরুণ নবাবের জীবনে যে চ্যালেঞ্জগুলো এসেছিল, প্রতিবন্ধকতাগুলো এসেছিল, সেটা আমরা এই নাটকের মধ্যে দেখি। তো আমরা নাটকের পটভূমি আলোচনা করবার আগে এই নাটকটিকে প্রকৃত ভাবে উপলব্ধি করবার জন্য, বুঝবার জন্য, অনুধাবন করবার জন্য আমি এই ভারতবর্ষের তৎকালীন শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করতে চাই। যে এই বৃহৎ ভারতবর্ষে বিভিন্ন ভিনদেশী শক্তি, বিদেশি শক্তি এসেছে, শাসন করেছে। আমরা যে সময় কথা বলছি, যারা পারস্যের শাসকরা তখন শাসন করছিলেন। দিল্লির কেন্দ্রীয় যে শাসক ফরুখশিয়র, তিনি শাসন করছিলেন। এর আগে নাদির শাহ ভারতবর্ষ দখল করেছিলেন, জয় করেছিলেন। তাদের আগমনের মধ্য দিয়েই আসলে ভারতবর্ষে মোগল পাঠানদের উত্থান, তাদের শাসন ব্যবস্থা প্রবর্তিত হওয়া। আর এর আগে আমরা জানি যে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি আফগানিস্তান থেকে এসে বাংলা আর রাজা লক্ষণ সেনকে পরাস্ত করে তিনি বাংলা দখল করেছিলেন, জয় করেছিলেন 1204 সালের দিকে, বা মতান্তরে 1203 বা 4। তো এই বিদেশি শক্তি কাছে যখন ভারতবর্ষ পদানত হয়, তারপরে এই বিদেশি শক্তি, বিদেশি শাসকরা ভারতবর্ষ শাসন করেন, শোষণ করেন, সেই ইতিহাস আমরা কম বেশি জানি। তো যে সময়টাতে বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা এই কারণেই যে 1498 সালে ভাস্কো দা গামা, পর্তুগিজ নাবিক, তিনি যখন প্রথম ভারতবর্ষে আসেন, গোয়া বন্দরে তিনি জাহাজ ফিরান। ভারতবর্ষ সাথে ইউরোপের সাথে ভারতবর্ষের একটা যোগাযোগ হয়। এরপরে বাণিজ্যিক উদ্দেশ্য নিয়ে ইংরেজরা আসে, ফরাসিরা আসে, পর্তুগিজরা আসে। তো পর্তুগিজরা দস্যুবৃত্তি অনেকে বেছে নিয়েছিল, এই কারণে। কিন্তু সুদূর প্রসারী রাজনৈতিক চিন্তা, বাণিজ্যিক চিন্তা নিয়ে যারা এসেছিল তারা ইংরেজরা। ইংরেজরা এসে এই দিল্লির নবাবের সাথে তারা যোগাযোগ গড়ে তুলেছিল। দিল্লির নবাব ফররুখ শাহ, তিনি একবার অসুস্থ ছিলেন, তাকে শল্য চিকিৎসার মাধ্যমে, অপারেশনের মাধ্যমে সুস্থ করেছিলেন ইংরেজ ডাক্তার হ্যামিল্টন। তো আমরা সেই ঘটনাটি আমরা জানি যে পরবর্তী সময় তিনি ইংরেজরা ভারতবর্ষে ব্যবসা বাণিজ্য করতে পারবে বিনা শুল্কে,
তারপর দেশীয় কর্মচারীদের বিচার করতে পারবে, তারা নিজেরা টাকশাল স্থাপন করতে পারবে, এরকম কিছু সুবিধা তারা আদায় করে নিয়েছিলেন মুঘল সম্রাটের কাছ থেকে। তো ভারতবর্ষের যে সেই সময়ে কেন্দ্রীয় শাসন ব্যবস্থার অধীনে সারা দেশেই অসংখ্য রাজা জমিদার ছিলেন এবং এক এক রাজা বা জমিদারের এক একটি অংশ ছিল, বরাদ্দ ছিল বা দখলে ছিল। তারা কেন্দ্রীয়ভাবে দিল্লির শাসক বা নবাবকে তারা খাজনা দিতেন, কর দিতেন, কিন্তু তারা প্রত্যেকে আলাদা আলাদা নিজের রাজ্যের মধ্যে বা জমিদারির মধ্যে বা তালুকের মধ্যে তারা কিন্তু অনেক প্রতাপশালী ছিলেন, তারা অনেক শক্তিশালী ছিলেন। কোন কোন নবাব, কোন রাজা দিল্লির নবাবের সেই আদেশ নির্দেশ খুব একটা মেনে চলতেন না। তো এই কারণেই যখন ইংরেজরা ব্যবসা বাণিজ্যের সুদূর প্রসারী চিন্তা ভাবনা নিয়ে আসলো, তারা এখানে কুঠি স্থাপন করলো, দুর্গ স্থাপন করলো নানান জায়গায়, হুগলিতে, কলকাতায়, তখন কিন্তু নবাব আলীবর্দী সহ বাংলার শাসনকর্তা মুর্শিদ কুলি খাঁ, সুজাউদ্দিন সরফরাজ, নানাজন ছিলেন বিভিন্ন অঞ্চলে যারা শাসক ছিলেন, শক্তিশালী শাসক ছিলেন। তারা কিন্তু ইংরেজদের বিরুদ্ধে, ফরাসিদের বিরুদ্ধে প্রতিরোধ গড়েছিলেন পর্তুগিজদের বিরুদ্ধে। তো নবাব আলীবর্দী খাঁর মৃত্যুর পরে তরুণ নবাব যখন সিরাজ যখন সিংহাসনে বসলেন, তখন কিন্তু তিনি ইংরেজদের সাথে আর কোনো আপোষ রফায় যাননি। তিনি সেই সরাসরি ইংরেজদের সাথে যুদ্ধে গিয়েছিলেন, যার কারণে নবাবের সিরাজদৌলার সাথে ইংরেজদের যে সম্পর্ক সেটি দিনের পর দিন যত যেতে লাগলো তত আসলে পরিস্থিতিটা তত বেশি খারাপ হতে লাগলো। তো নবাবের একদিকে ইংরেজদের তার প্রতিপক্ষ, আবার তার যারা রাজ অমাত্য বর্গ ছিল, রাজ কর্মচারী ছিল, মন্ত্রী সেনাপতি যারা ছিল, রাজ্যের যারা নীতি নির্ধারক ছিল, তারাও ইংরেজদের সাথে যখন হাত মিলায়, মির্জাফর, রাজবল্লভ, রায়দুর্লভ, জগৎ শেঠ, এমনকি সিরাজের আপন খালা ঘসেটি বেগম, তিনিও যখন ক্ষমতার লোভে অন্ধ হয়ে যখন সিরাজকে ক্ষমতাচ্যুত করবার ষড়যন্ত্রের নেতৃত্ব দেন, আবার সিরাজের প্রতিপক্ষ তার খালাতো ভাই শওকত জঙ্গ যখন সিরাজদৌলার প্রতিপক্ষ হয়ে দাঁড়ায় এবং তার প্রাসাদের, তার অমাত্যদের অনেকেই যখন আবার শওকত জঙ্গকে, সিরাজকে ক্ষমতাচ্যুত করে শওকত জঙ্গকে ক্ষমতায় বসাবার জন্য স্বপ্নে বিভোর হন ঘসেটি বেগম সহ অনেকেই, তখন সিরাজদৌলা সেই ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেননি। তিনি মোহনলালকে পাঠিয়ে শওকত জঙ্গ যে বিদ্রোহ করেছিল সেই বিদ্রোহ দমন করেন এবং মোহনলাল তাকে হত্যা করে সেই সমস্যার সমাধান করেছিলেন। কিন্তু তার আপন খালা ঘসেটি বেগমের সাথে যে দ্বন্দ্ব, বিশেষ করে ঘসেটি বেগম সিরাজকে কোনোভাবেই মেনে নিতে পারেননি। তার সিরাজ যেহেতু তার সম্পদ কুক্ষিগত করেছিলেন, এই কারণে যে যখন তিনি জানতে পারেন যে ঘসেটি বেগম তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তখন কিন্তু মতিঝিল প্রাসাদে তাকে বন্দী করা হয়। পরে তার সহায় সম্পত্তি বাজেয়াপ্ত করা হয় এবং তাকে আবার সিরাজদৌলার কাছে নিয়ে আসেন যেন কোনোভাবেই ঘসেটি বেগম তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে না পারেন। অর্থাৎ সিরাজদৌলা নাটকে
বাংলা, বিহার এবং উড়িষ্যার যে অংশটুকু ছিল শাসনের অধীনে ছিল, বাঙালি হিসেবে আমাদের যে আবেগ এবং অনুভূতির জায়গা, যে নবাব সিরাজদৌলা এই বাংলা, অবিভক্ত বাংলা এবং বিহার এবং উড়িষ্যা, এই তিন অংশের তিনি প্রধান ছিলেন। বাংলার ইতিহাসের সাথে যেহেতু সিরাজদৌলা জড়িত হয়ে আছেন অঙ্গাঙ্গি ভাবে, আবার যে সময়টাতে যে চেতনায় উদ্বুদ্ধ হয়ে সিকান্দার আবু জাফর এই নাটকটি লিখেছিলেন, সেই সময় এই বাংলা আবার পাকিস্তান থেকে আলাদা হবার জন্য, পাকিস্তানিদের শোষণ নির্যাতনের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আবার আন্দোলনের, বিপ্লবে স্বাধীন ভূখণ্ডের জন্য লড়াই করছিল। সুতরাং যে সিরাজ 1757 সালের 23শে জুন সেই পলাশীর প্রান্তরে ক্ষমতাচ্যুত হয়েছিলেন, পরাজিত হয়েছিলেন, বাংলার স্বাধীনতার সূর্য দীর্ঘ সময়ের জন্য লুপ্ত হয়ে গিয়েছিল, সেই বাংলায় আবার সেই বাংলারই একটা বিশেষ অংশের জন্য আবার সেই পরাধীন পাকিস্তানিদের শোষণ থেকে মুক্ত হবার জন্যই আবার সেই আন্দোলন, বিপ্লব চলছিল। এ কারণে লেখক সিরাজউদ্দৌলার যে চেতনাটা বাঙালি সামন্ত প্রভু অথবা জমিদারদের শোষণের বিপক্ষে চিরকালই ছিল, কিন্তু তারপরেও যে সিরাজের প্রতি বাঙালিদের যে আবেগ, অনুভূতি এবং চেতনার জায়গা, যে সেটি হলো সিরাজউদ্দৌলা ইংরেজদের বিরুদ্ধে, বিদেশি শক্তির বিরুদ্ধে লড়াই করেছিলেন এবং সেই লড়াইয়ের মধ্য দিয়ে তিনি রাজ্যের যে ভূখণ্ড তার সেটি রক্ষা করবার চেষ্টা করেছিলেন এবং ইংরেজ শাসন শোষণের তাদের দীর্ঘমেয়াদী যে ষড়যন্ত্র, রাজনৈতিক ক্ষমতা দখলের যে ষড়যন্ত্র, সেটি তিনি ভণ্ডুল করতে চেয়েছিলেন। এ কারণে সিরাজ দেশপ্রেমিক এবং তরুণ নবাব হিসেবে তিনি বাংলার স্বাধীনতা, ইংরেজদের ষড়যন্ত্র রুখে দিয়ে বাংলার শাসক হিসেবে বাংলা, বিহার এবং উড়িষ্যার এই ভূখণ্ডের জনসাধারণের অধিকার রক্ষা করবার জন্য, প্রজাদের অধিকার রক্ষা করবার প্রয়োজনে তিনি তরবারি ধরেছিলেন। এবং সিরাজউদ্দৌলা তিনি যুদ্ধের ময়দানে যে কথাটি বলবার চেষ্টা করেছেন, যে তিনি প্রয়োজনে এবার নিজে যুদ্ধ করবেন। নবাব আলীবর্দী খাঁর সময়ে দীর্ঘ সময় সিরাজ বিভিন্ন জায়গায় তিনি নিজেই তরবারি ধরেছিলেন, যুদ্ধ করেছিলেন। যুদ্ধের আগের মুহূর্তে যখন তিনি আঁচ করতে পারেন যে মির্জাফর, জগৎ শেঠ, রাজবল্লভ, রায়দুর্লভ সহ তার অনেক অমাত্য এই যুদ্ধে হয়তোবা তার পক্ষে লড়াই করবেন না, সক্রিয়ভাবে যুদ্ধ করবেন না, এটা তিনি খুব ভালোভাবে জেনে বুঝে গিয়েছিলেন। তবুও তিনি কঠোর পদক্ষেপ নিতে পারেননি, কারণ একটাই, যে তিনি বলবার চেষ্টা করেছে, সিরাজ তার অসহায়তার কথা বলবার চেষ্টা করেছিলেন এই নাটকের একটা অংশে, যে যদি মির্জাফরকে কয়েদ করে রাজবল্লভ বা উমিচাঁদ এদেরকে কাউকে শাস্তি দেওয়া যেত, তাহলে কি জানি সেনাবাহিনী সেটা মেনে নিত কিনা, সেনা না উল্টো আবার সেনাবাহিনীতে বিদ্রোহ শুরু হয়ে যেত। তবে যদি সেটা তিনি করতে পারতেন, সেটি খুব ভালো একটা পদক্ষেপ হতো। কেননা মোহনলাল, মীরমর্দান, সাফরে মাত্র হাতে গোনা কয়েকজন তার সেনাপতিরা যেভাবে যুদ্ধ করেছিল, ঠিক এইভাবে যদি অন্যেরা যুদ্ধ করত, সিরাজউদ্দৌলার 50,000 সৈন্য এবং 53টা কামানের কাছে ইংরেজদের 3,000 সৈন্য এবং
মাত্র 8টা কামান, যুদ্ধের হিসেব অনুযায়ী, রণকৌশলের হিসেব অনুযায়ী যদি আমরা চিন্তা করি যে 50,000 সৈন্যের সজ্জিত বাহিনীর সামনে 3,000 সৈন্য, এটি একেবারেই অপ্রতুল, এবং 53টা কামানের মুখে মাত্র 8টা কামান। এই যে একটা অসম যুদ্ধের পরিসংখ্যান আমরা পাই, তারপরেও সিরাজউদ্দৌলা অধিকাংশ সৈন্যদের, বিশেষ করে সিপাহসালার আর মির্জাফর অন্যদের নেতৃত্বে যে সেনাবাহিনী, তারা নিষ্ক্রিয় দাঁড়িয়েছিল, এবং তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সিরাজউদ্দৌলার পতন দেখেছে। যখন মোহনলাল, মীরমর্দান, অন্যরা জীবন বাজি রেখে, ফরাসি সৈনিক সাফরে সহ অন্যরা জীবন বাজি রেখে আপ্রাণ চেষ্টা করেছে দেশের স্বাধীনতা রক্ষা করবার জন্য, মাতৃভূমি রক্ষা করবার জন্য, সেইখানে বিশ্বাসঘাতকের দল নিষ্ক্রিয় দাঁড়িয়ে থেকে নবাব সিরাজউদ্দৌলার পরাজয় দেখেছে। আর শুধু তাই নয়, যুদ্ধের এক পর্যায়ে যখন অবস্থা যখন খুবই ভালো ছিল, মোহনলাল যখন যুদ্ধ করছিলেন, যুদ্ধের অবস্থা খুব ভালো ছিল, সেই সময় মির্জাফরের পরামর্শে যুদ্ধ বন্ধ করে দেওয়ায় অতর্কিতে সিরাজ আর ইংরেজদের আক্রমণের মুখে নবাব সিরাজউদ্দৌলা পরাস্ত হয়েছিলেন। তো এই কারণে নবাব সিরাজউদ্দৌলা নাটকের যে মূল, যে আমরা এই নাটকে সিরাজউদ্দৌলার পরাজয়ের যে ঘটনা কাহিনীগুলো, কারণগুলো আমরা চিহ্নিত করি, যে এক হলো তার যারা রাজ অমাত্য বর্গ ছিল, তার প্রধান সেনাপতি, মন্ত্রী, অন্য অমাত্য বর্গ ছিল যারা দায়িত্বে ছিলেন, তারা নবাব সিরাজের সাথে বিশ্বাসঘাতকতা করেছিলেন অধিকাংশই। তারা দেশপ্রেম, দেশপ্রেম বিসর্জন দিয়েছিলেন, তারা ক্ষমতা লিপ্সু ছিলেন, তারা ক্ষমতা চেয়েছিলেন, তারা দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে ব্যক্তি স্বার্থকে তারা চরিতার্থ করতে চেয়েছিলেন। এই কারণে মির্জাফর সিংহাসন চেয়েছিলেন, রাজবল্লভ, রায়দুর্লভ, উমিচাঁদ, মানিকচাঁদ, অন্যান্যরা নবাবের কোষাগার লুণ্ঠন করে যেই টাকা হবে সেই টাকার ভাগ তারা চেয়েছিলেন, এবং নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্য দালালির সুযোগ যাতে তাদের সামনে অবারিত হয়, সেই সুযোগ তারা চেয়েছিলেন। এই কারণেই তারা সিরাজের পতন তারা চেয়েছিলেন। অপরদিকে সিরাজউদ্দৌলার আপন খালা খসেটি বেগম, যেহেতু নবাব আলীবর্দীর নির্দেশে সিরাজ একবার তাকে বন্দী করেছিলেন, তার কথিত প্রেমিককে হত্যা করেছিলেন, সেই কারণেই তিনি তীব্র বিষ তার হৃদয়ে পুষে রেখেছিলেন। এই খসেটি বেগম যখন সুযোগ পেয়েছেন, তখনই সিরাজের বিপক্ষে দাঁড়িয়েছেন, সিরাজের বিরুদ্ধে তার প্রাসাদে বসেই ষড়যন্ত্র করেছেন। মতিঝিল প্রাসাদে খসেটি বেগম যখন সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত, তখন সিরাজ সেটি আঁচ করতে পেরে তিনি তাকে বন্দী করে তার মুর্শিদাবাদের রাজপ্রাসাদে নিয়ে আসেন। আবার এক সময় দেখা যায় রাজা মানিকচাঁদ, উমিচাঁদ সহ অন্যান্য বিশ্বাসঘাতকরা একাত্ম হয়। তারা সিরাজউদ্দৌলার খালাতো ভাই তাকে ক্ষমতায় বসানোর জন্য তারা চেষ্টা করেছে। তো আমরা দেখি যে এই নাটকে যে 4 অঙ্কের 12 দৃশ্যের এই নাটকের মধ্যে
সিরাজউদ্দৌলা অধিকাংশ দৃশ্যে উপস্থিত, সক্রিয় 8টি দৃশ্যেই তাকে আমরা পাই, এবং তার যে মর্ম বেদনা, তিনি প্রাসাদ ষড়যন্ত্রের শিকার হয়েছেন। নব্য ব্যবসায়ী শ্রেণী যারা, পুঁজিপতি শ্রেণী যারা, মুৎসুদ্দি শ্রেণী যারা, তারা তাদের স্বার্থে, ক্ষমতা লোভীরা তাদের স্বার্থে তারা সিরাজকে ক্ষমতাচ্যুত করবার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এই কারণেই ক্লাইভকে আমরা বলতে শুনি যে আপনাদের তো কোনো সমস্যা নেই, আপনারা দেশের জন্য আপনাদের দেশের নবাবকে স্যাক্রিফাইস করছেন, ইউ আর জাস্ট স্যাক্রিফাইসিং ইউর নবাব ফর দ্য সেক অফ ইউর কান্ট্রি। অর্থাৎ আপনারা দেশের কল্যাণের জন্য আপনারা আপনাদের নবাবকে এক ধরনের উৎসর্গ করছেন, বিসর্জন দিচ্ছেন। তো যখন মীর জাফরের মনে দলিল স্বাক্ষর করার সময় মনে হয়েছে যে তারা সত্যি সত্যি বাংলাকে বিক্রি করে দিল কিনা, এই ধরনের এক ধরনের অশুভ চিন্তা যখন তার মধ্যে আসে, যখন তার কাছে মনে হয়, অনুশোচনা আসে যে দলিলে তারা স্বাক্ষর করেছে, যুদ্ধে সিরাজউদ্দৌলা হেরে গেলে কে কত টাকা পাবে, কে কি ধরনের সুযোগ সুবিধা পাবে, ক্লাইভের সাথে যখন তারা সেই চুক্তিতে আবদ্ধ হয়েছে, তখন ক্লাইভ বলেছিলেন যে আমরা এমন কিছু করলাম যা একদিন ইতিহাস হবে। হ্যাঁ, সত্যি সত্যি ক্লাইভ ইতিহাস করে স্থাপনই করেছিলেন, যে নবাব সিরাজউদ্দৌলাকে পরাস্ত করে বিশ্বাসঘাতকদের মীর জাফর সহ রায়দুর্লভ, রাজবল্লভ, জগৎ শেঠ, উমিচাঁদ, মানিকচাঁদ, সবার অধিকাংশ রাজ অমাত্যের বিশ্বাসঘাতকতার দরুন সত্যি ক্লাইভ হ্যামিল্টন হাতে গোনা, রোজার মাত্র হাতে গোনা কয়েকজন ইংরেজের কাছে যখন এরা দেশকে এক ধরনের বিক্রি করে দিয়েছে। পলাশির যুদ্ধে যুদ্ধ হয়নি, হয়েছে সেখানে যুদ্ধের অভিনয়, হয়েছে সেখানে বিশ্বাসঘাতকতার মহড়া। এ কারণে 50,000 সৈন্যের 3,000 সৈন্যের সাথে লড়াই করে 50,000 সৈন্য হেরে যায়। সেখানে 8টি কামানের মুখে 53টি কামান উড়ে যায়। তো এইভাবে আমরা দেখি যে সিকান্দার আবু জাফর তিনি সেই ইতিহাসের ঘটনাকে কেন্দ্র করে, নবাব সিরাজকে কেন্দ্র করে স্বাধীন বাংলাদেশের স্বাধীনতার জন্য পাকিস্তানিদের সাথে যখন আমাদের লড়াই চলছিল, সেই সময়ে তিনি সেই আবেগ থেকে এই নাটকটি লিখেছিলেন, যে বাঙালির স্বাধীনতার প্রতি চেতনার জাগরণের যে প্রত্যাশা, যে বীর নবাব সিরাজউদ্দৌলা, যিনি অন্যায়ের সাথে আপোষ করেননি, তিনি ইংরেজদের সাথে বিদেশি শক্তির কাছে মাথা নোয়াননি, তিনি স্বাধীন বাংলার স্বাধীনতা রক্ষা, বাংলা, বিহার এবং উড়িষ্যার স্বাধীনতা রক্ষা করবার জন্য তিনি লড়াই করেছিলেন। যুদ্ধে হেরে যাওয়ার পরেও যুদ্ধক্ষেত্র থেকে ফিরে এসে মুর্শিদাবাদে এসে সিরাজ পুনরায় সৈন্য সংগ্রহ করে তিনি আবার যুদ্ধে যেতে চেয়েছিলেন, আবার লড়াইয়ের জন্য তৈরি হয়েছিলেন, কিন্তু সেখানেও তিনি বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন। তার শ্বশুর, স্বয়ং সিরাজউদ্দৌলার শ্বশুর ইরিজ খাঁ, যিনি সৈন্য সংগঠনের জন্য টাকা নিয়ে গিয়েছিলেন, তিনি পর্যন্ত পালিয়ে গিয়েছিলেন, জামাইয়ের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, বেঈমানি করেছিলেন। আরো অনেকে আছে যারা সিরাজের কাছ থেকে রাজকোষ উন্মুক্ত করে দেওয়ার পরে তারা সৈন্য সংগ্রহের নাম করে চলে গিয়েছিলেন, টাকা নিয়ে পালিয়ে গিয়েছিলেন। অবশেষে নিরুপায় হয়ে সিরাজউদ্দৌলা তিনি স্ত্রী সন্তানদের নিয়ে পাটনা যখন পালিয়ে যাচ্ছিলেন, সেখানে মীর জাফরের ভাইয়ের হাতে ধরা পড়েন এবং
মীর জাফরের ভাই বিশ্বাসঘাতকতা করে তাকে ক্লাইভের সৈন্যদের, ইংরেজ সৈন্যদের কাছে ধরিয়ে দেয় এবং মীর জাফরের পুত্র মিরনের নির্দেশে সিরাজউদ্দৌলাকে হত্যা করা হয়। মোহাম্মদী বেগ, যে মোহাম্মদী বেগকে সিরাজের বাবা এবং সিরাজউদ্দৌলার পরিবারে যে মানুষ হয়েছিল, যার ভরণ পোষণ করেছে, লালন পালন করেছিলেন সিরাজউদ্দৌলার বাবা পুত্র স্নেহে, সেই মোহাম্মদী বেগ সিরাজউদ্দৌলাকে হত্যা করেছিল অর্থের বিনিময়ে, টাকার বিনিময়ে। অর্থাৎ একদিকে প্রাসাদ ষড়যন্ত্র, একদিকে ব্যবসায়ী, নব্য ব্যবসায়ী শ্রেণীর অর্থ লিপ্সা, পুঁজিপতি শ্রেণীর, মুৎসুদ্দি শ্রেণীর অর্থ লিপ্সা এবং দেশপ্রেমের অভাব, এবং সংগঠিতভাবে ইংরেজদের সাথে এই শ্রেণীর, ব্যবসায়ী শ্রেণীর, পুঁজিপতি শ্রেণীর যোগ সাজেশে একজন দেশপ্রেমিক নবাবের, শাসকের পতন হয়েছে। আমরা ঐতিহাসিক ঘটনা বিশ্লেষণ সাপেক্ষে আমরা দেখি যে একজন বীরের, একজন সাহসী তরুণ বীরের যে পতন হয়েছে, এটি এক ধরনের ট্রাজেডি। আমরা দেখি যে সিরাজউদ্দৌলা, তিনি নিজেও যোদ্ধা ছিলেন, তার পিতা আলীবর্দী খান তার নানার সময় তিনি বিভিন্ন জায়গায় যুদ্ধ করেছেন, কিন্তু তরুণ এই নবাব যদি সুপরামর্শ পেতেন, নির্দেশনা পেতেন এবং তার রাজ অমাত্যদের সহযোগিতা পেতেন এবং তারা যদি তার সাথে বিশ্বাসঘাতকতা না করত, এই প্রাসাদ ষড়যন্ত্রের শিকার তিনি যদি না হতেন, তাহলে অবশ্যই তিনি ইংরেজদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারতেন এবং 1757 সালে পলাশীর যুদ্ধে ইংরেজদের নয়, নবাব সিরাজউদ্দৌলা বিজয়ী হয়ে ভারতবর্ষের ইতিহাসকে অন্য খাতে প্রবাহিত করতে পারতেন। কিন্তু সেটি সম্ভব হয়নি। সেই বিশ্বাসঘাতকদের, বেঈমানদের, যারা নবাবের ছত্রছায়ায় থেকে রাজমাত্যবর্গ তার সাথে থেকে তার সাথে যারা বেঈমানি করেছে, কাছের মানুষ, ঘরের মানুষ যখন তার সাথে বেঈমানি করেছে। তা আমরা এই নাটকটি আমরা আগামী দিন বই থেকে পাঠ শুরু করব। তো এই নাটকের যে চরিত্রগুলো রয়েছে, এগুলো আমরা প্রাথমিক নামগুলো আমি একটু পড়ে শোনাই তোমাদের, যে নাটকের যে চরিত্রগুলোর সাথে আমরা কিছুটা পরিচিত হব। আমরা নবাব আলীবর্দী খাঁ, তিনি সিরাজের নানা এবং বাংলা, বিহার, উড়িষ্যার শাসক ছিলেন। তিনি তার পারস্য থেকে, ইরান থেকে ভাগ্য পরিবর্তনের জন্য তিনি এসেছিলেন। পরবর্তীকালে তিনি তার নিষ্ঠা দিয়ে বাংলা, বিহার, উড়িষ্যার নবাব হয়েছিলেন। মীর জাফর আলী খান, ইনিও ইরান থেকে এসেছিলেন ভাগ্য পরিবর্তনের জন্য। তিনি বিভিন্ন জায়গায় কাজ করেছেন এবং আলীবর্দীর প্রধান সেনাপতি হিসেবে কাজ করেছিলেন, সিপাহসালার হিসেবে। কিন্তু বিশ্বাসঘাতকতা তার রক্তে চিরকালই প্রবহমান। আলীবর্দীর সাথে বিশ্বাসঘাতকতা করেছিলেন, এমনকি তরুণ নবাব সিরাজউদ্দৌলার সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। ক্লাইভ ইংল্যান্ড থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়ে এসেছিলেন। আমরা জানি যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে কাপড় ব্যবসা, অন্যান্য মালামাল, এগুলো ওজন করবার ছোট্ট একটা কাজ নিয়ে আসছিলেন। পরে তিনি তার কর্মদক্ষতা দিয়ে ভারতবর্ষে ফরাসিদের সাথে যুদ্ধ করে, ইংরেজদের পরবর্তীতে আবার সিরাজউদ্দৌলার সাথে যুদ্ধ করে, নানান জায়গায় যুদ্ধ বিগ্রহে ভালো ভূমিকা পালন করে তিনি ইংরেজদের
শাসনকর্তা তিনি হয়ে যান এবং বড় পদ তিনি পান। উমিচাঁদ লাহোরের অধিবাসী ছিলেন, শিখ সম্প্রদায়ের মানুষ। তো তার জীবন শুরু হয়েছিল সেই কলকাতায় গোমস্তার কাজ করে। পরবর্তীকালে তিনি ক্ষমতাসীনদের, শাসকদের কাছের মানুষ হয়ে যান। ইংরেজদের পণ্যদ্রব্য বেচা কেনার দালালি সহ শাসন ক্ষমতায় নানাভাবে হস্তক্ষেপ করবার সুযোগ পান। ওয়াটস ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাশিম বাজার কুঠির পরিচালক ছিলেন উইলিয়াম ওয়াটস। তো এই ওয়াটস পরবর্তী সময় বড় ভূমিকা পালন করেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির। ওয়াটসন, অ্যাডমিরাল ওয়াটসন ইংরেজ নৌবাহিনী প্রধান ছিলেন। তো ওয়াটসন প্রকৃত অর্থেই একজন যোগ্য অ্যাডমিরাল ছিলেন। তো তিনি এই যুদ্ধে বড় ভূমিকা রেখেছিলেন। তবে তার মধ্যে প্রবল ব্যক্তিত্ব লক্ষ্য করা যায়। যখন উমিচাঁদকে ঠকানোর জন্য ক্লাইভ দুটো দলিল তৈরি করেছিলেন, ওয়াটস কিন্তু এই ধরনের ছলচাতুরিতে বিশ্বাস করতেন না ওয়াটসন। এই কারণে তিনি সেই দলিলগুলোতে কোনোটাই স্বাক্ষর করেননি। হলওয়েল লন্ডনের গাইস হাসপাতাল থেকে ডাক্তারি পাশ করেছিলেন। কোম্পানি চাকরি নিয়ে ভারতবর্ষে আসছিলেন। তিনি চাকরি করে খুব বেশি একটা আয় উপার্জন করতে পারছিলেন না। পরে কিন্তু তিনি 24 পরগনার জমিদারির দায়িত্ব নেন। পরবর্তীতে পলাশীর যুদ্ধে তিনি বড় ভূমিকা নিয়েছিলেন। ঘসেটি বেগম নবাব আলীবর্দী খানের জ্যেষ্ঠ কন্যা, সিরাজউদ্দৌলার খালা। তো তিনি সিরাজউদ্দৌলার প্রাসাদ ষড়যন্ত্রে তার বড় ভূমিকা ছিল। হোসেন কুলী খাঁর সাথে তার অবৈধ যে সম্পর্ক ছিল, আলীবর্দী খানের নির্দেশে তিনি নবাব সিরাজ হোসেন কুলীকে হত্যা করেছিলেন, তার সম্পত্তি কিছু বাজেয়াপ্ত করেছিলেন। এই কারণেই সম্ভবত ঘসেটি বেগম সিরাজের প্রতি তার রাগ, ক্ষোভ, ঘৃণা পুষে রেখেছিলেন এবং যথারীতি তিনি সেটা প্রয়োগ করেছিলেন। বিশেষ করে শওকত জঙ্গকে সমর্থন দিয়ে সিরাজকে গদিচ্যুত করে তারা ক্ষমতায় শওকত জঙ্গকে বসে যে যার যার মতো সুবিধা ভোগ করবেন। রজার ড্রেক, জগৎ শেঠ, আমিনা বেগম, এরকম আরো অনেকগুলো চরিত্র আমরা এই নাটকে পাই। মোহনলাল, রাজবল্লভ, লুৎফুন্নেসা ফরাক, এই চরিত্রগুলো নিয়ে আমরা আগামী ক্লাসে বিস্তৃত আলোচনা করব এবং এই নাটকটি নিয়ে আমরা পাঠ্য বই থেকে নাটক পাঠ শুরু করব আগামী ক্লাসে। তোমরা এই নাটকের পটভূমি এবং সিকান্দার আবু জাফরের জীবনী নাটকের পটভূমিটা তোমরা একটু পড়বে। তারপর আগামী ক্লাসে আমরা পাঠ্যপুস্তক থেকেই নাটকটি সরাসরি পাঠ করব, আলোচনা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস শেষ করছি।